আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কবরস্থানের দারোয়ান ১ নম্বর পর্ব। তো চলুন গল্প শুরু করা যাক। আমার নাম কামাল, বয়স ২৪, বাসা খুলনা। ২ মাস আগে বাবা মারা গেছে। সংসার চালানোর জন্য চাকরি দরকার ছিল। রাজশাহী শহরে সবচেয়ে পুরনো কবরস্থানের দারোয়ানের চাকরিটা পেলাম। বেতন ১২০০ টাকা, থাকার জন্য একটা ছোট টিনের ঘর। কবরস্থানের মোড়ল চাচা বলল, বাবা, কাজটা সহজ, শুধু রাত ১০টা থেকে ফজর পর্যন্ত গেট পাহারা দিবা, দিনে ঘুমাবা। আমি বললাম, ঠিক আছে চাচা। প্রথম দিন ডিউটিতে আসলাম। কবরস্থানটা বিশাল, ২০০ বছরের পুরনো। মাঝখানটা একটা বড় বট গাছ, পাশে একটা ভাঙা কবর। ছবিতে যেমন দেখছো ওই রকম। লোকে বলে ওইটা লুইস ম্যাকিনোটসের কবর, বিদেশি ছিল। টিনের ঘরে একটা চৌকি, একটা হ্যারিকেন আর একটা রেজিস্টার খাতা। আগের দারোয়ান করিম চাচা আমার হাত ধরে বলল, শোনো বাবা, ৩টা নিয়ম। ১ নম্বর নিয়ম, রাত ৩টার পর কেউ আসলে গেট খুলবা না। ২ নম্বর নিয়ম, আজানের আগে নাম ধরে ডাকলে সাড়া দিব না। ৩ নম্বর নিয়ম, ওই বট গাছের নিচে রাতের বেলায় যাবা না। আমি হেসে বললাম, চাচা, আমি ভূত বিশ্বাস করি না। করিম চাচা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আল্লাহ তোমাকে হেফাজত দান করুক, বলে চলে গেল। প্রথম ৭ দিন সব নর্মাল, শুধু রাত ৩টার দিকে কুকুরগুলো অদ্ভুত ভাবে ডাকে। ৮ নম্বর দিন, রাত ২টা ৩০ মিনিট, হ্যারিকেনের আলোতে রেজিস্টার খাতা লিখছি। হঠাৎ গেটে হালকা ঠক ঠক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কবরস্থানের দারোয়ান পর্ব নম্বর ২। চলুন গল্প শুরু করা যাক। ঠোকা শুনে বুকটা ধড়ধড় করে উঠল। করিম চাচার কথা মনে পড়ল। আমি গলা খাড়িয়ে দিয়ে বললাম, কে? ওপাশ থেকে মেয়েলি গলা, খুব নরম, কাকা আমি। আমার স্বামী কালকে মারা গেছে, লাশ নিয়ে আসছি, একটু গেটটা খুলে দেন। আমি ফাঁকা দিয়ে দেখলাম ২০ থেকে ২৩ বছরের মেয়ে, চোখ লাল, হাতে কাফনের কাপড়, পিছনে একটা ভ্যানে সাদা কাপড়ে মোড়ানো লাশ। নিয়ম ভাঙতে ইচ্ছে করতেছিল না, কিন্তু মেয়েটার কান্না দেখে মায়া লাগলো। গেট খুলে দিলাম। মেয়েটা সালাম দিয়ে ভেতরে ঢুকলো। কোন কবরে দিবেন? আমি জিজ্ঞেস করলাম। মেয়েটা আঙুল দিয়ে ওই বট গাছের নিচে ভাঙা কবরটা দেখালো, ওইটার পাশে। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। করিম চাচা না করছিল ওই জায়গায় যেতে, তবুও টর্চ নিয়ে আগালাম। মেয়েটা পিছনে পিছনে আসতেছে। কবরের কাছে যেতেই দেখি কবরটা ভাঙা, আর ভেতর থেকে মাটি খোঁড়া, মাটির উপর একটা হাত রাখা, একদম ছবির মতো। আমি পিছনে ঘুরেতেই মেয়েটা নাই, শুধু বাতাসের একটা কথা ভাসতেছে, ধন্যবাদ দারোয়ান, আজ থেকে তোমার ডিউটি শুরু। হঠাৎ মাটির নিচ থেকে
ঠান্ডা একটা হাত আমার পা চেপে ধরল। মাটির নিচ থেকে বরফের মতো ঠান্ডা একটা হাত আমার গোড়ালি চেপে ধরল। আমি চিৎকার দিয়ে লাফ দিলাম। পিছনে দেখি কেউ নাই, শুধু বট গাছের পাতাগুলো নড়তেছে, অথচ বাতাস নাই। টর্চের আলো কাঁপতেছে। আলো ফেলে দেখি কবরের ভেতর থেকে মাটি সরে যাচ্ছে আস্তে আস্তে, যেন কেউ নিচ থেকে কামড়ে খমড়ে উপরে উঠতেছে। হঠাৎ ধপ করে একটা শব্দ, কবরের মাটি ফেটে একটা পচা হাত বের হলো। নখগুলো 3 ইঞ্চি লম্বা, তারপর আরেকটা হাত, তারপর মাথা দিয়ে উঠে আসলো তার গরম কাফনের কাপড়, কিন্তু কাপড়ের রক্তর দাগ, মুখে অর্ধেক পচা গেছে, চোখের জায়গা 2টা গর্ত, গর্ত দিয়ে সাদা পোকা বের হচ্ছে। সে আমার তাকিয়ে বিকৃত গলায় বলল, তুই নতুন দারোয়ান? আমার পা জমে গেছে, দারোয়ান পড়তেছি না। সে আস্তে আস্তে আমার দিকে আগাচ্ছে আর বলছে, প্রতি 15 দিনে একটা তাজা পান লাগে, না হলে আমি মাটির নিচে পুড়ি। আজকে তোর পালা। ঠিক তখনই দূর থেকে মসজিদের আজানের আওয়াজ, আল্লাহু আকবার। সাথে সাথে লাশটা বিকট চিৎকার দিল। 1000টা কুকুর একসাথে চিল্লাচ্ছে। তারপর সে মাটিতে মিশে গেল, শুধু পচা গন্ধ রয়ে গেল। আমি দৌড় দিয়ে টিনের ঘরে এসে দরজা বন্ধ করলাম। সারা শরীর ঘামে ভেজা। রেজিস্টার খাতা খুলে দেখি নতুন করে একটা নাম লেখা উঠছে, আসর দিয়ে। কামাল, 15 তারিখ, উপস্থিত। আজকে 14 তারিখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কবরস্থানের দারোয়ান শেষ পর্ব। তো চলুন গল্প শুরু করা যাক। সারা শরীর ঘামে ভেজা। রেজিস্টার খাতা খুলে দেখি নতুন করে একটা নাম লেখা উঠছে, আসর দিয়ে। কামাল, 15 তারিখ, উপস্থিত। আজকে 14 তারিখ। ফজরের পর গ্রামের 4-5 মুরব্বী আসলো। আমি অজ্ঞান অবস্থায় পড়ে টিনের ঘরের সামনে। জ্ঞান ফেরার পর মোড়ল চাচা বলল, কি হয়েছে বাবা? আমি সব খুলে বললাম। শুনে সবাই চুপ। বৃদ্ধ মোড়ল চাচা কাপা কাপা গলায় বলল, ওইটা লুইস ম্যাকিনোস এর লাশ না, ওইটা 10 বছর আগে এক জমিদারের লাশ। সে মানুষ বলে দিত। গ্রামের মানুষ ওই জীবন্ত কবর দিছিল এই বট গাছের নিচে, কিন্তু ও মরে নাই। ওর রূহ এখনো বন্দি। প্রতি 15 দিনে একটা মানুষের জান লাগে ওর, নাহলে ওর কবর থেকে উঠে পুরা গ্রাম শেষ করে দিবে। আমি বললাম, তাহলে করিম চাচা কই? মোড়ল চাচা কাঁদতে লাগলো। করিম ওই গত 15 তারিখ রাতে ডিউটিতে এসে আর ফেরে নাই। আমরা ওর লাশ পাই নাই। আমার মাথা ঘুরতেছে। তার মানে করিম চাচাও? মোড়ল চাচা আমার হাত ধরে বলল, বাবা তুমি চাকরি ছেড়ে দাও, আমরা নতুন লোক দেখতেছি। কিন্তু আমি জানি খাতায় আমার নাম উঠে গেছে। 15 তারিখ রাত 3টা, আর মাত্র 1 দিন বাকি।
সেদিন রাত থেকে আমি ঘুরতে পারি না। রাত 2:30 হলেই গেটে ঠোকা পড়ে। কামাল, দরজা খোলো, সময় হয়ে গেছে। আমি জানি আজকে আমি শেষ। পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু গেটের বাইরে যেতে পারি না, পা আটকে যায়। ঘরে কোরআন শরীফ, তসবিহ, পানি সব রাখছি। রাত 3:05। গেটে ধাম ধাম করে বাড়ি। কামাল, বের হয়ে আয়। জানালাতে দেখি বটগাছের নিচে 10 থেকে 12টা লাশ দাঁড়ানো, সবার গায়ে কাফন। সবার মাঝখানে ওই জমিদার। এবার তার পুরা শরীর, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। সে হাত উঁচু করে বলল, আয়, তোর জানটা আমার চাই। আমি কাঁপতে কাঁপতে কোরআন শরীফ বুকে সাথে চেপে ধরলাম। মনে মনে দোয়া পড়তেছি। রাত 3টা, আজান শুরু হলো। সাথে সাথে বিকট একটা বিস্ফোরণের শব্দ। বট গাছ ফেটে 2 টুকরা হয়ে গেল, আর ওই সব লাশগুলো চিৎকার করতে করতে মাটিতে ঢুকে গেল। সকালবেলা মানুষ এসে দেখে আমি অজ্ঞান, আর বট গাছের নিচে বিশাল গর্ত। গর্তের ভিতরে একটা তাবিজ, 10 বছরের পুরনো। মোড়ল চাচা তাবিজটা পানিতে ফেলে দিল। আজ 1 বছর পর আমি আর ওই কবরস্থানে নাই। কিন্তু আজও প্রতি 15 তারিখ রাত 3টায় আমার ফোনে অচেনা নাম্বার থেকে মিস কল আসে, আর ভয়েস মেলে শুধু একটা শব্দ, দারোয়ান। তো কবরস্থানের দারোয়ান গল্প এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে সিজন 2 আনা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কবরস্থানের দারোয়ান সিজন 2 1 নম্বর পর্ব নিয়ে আবার চলে আসলাম। তো চলুন গল্প শুরু করা। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে। 1 বছর আগে ওই অভিশপ্ত কবরস্থানে চাকরি ছেড়ে দিয়েছিলাম। এখন রাজশাহী শহরে রিক্সা চালাই, রাতে ডিউটিও করি না। কিন্তু প্রতি মাসে 15 তারিখ রাত 3টায় আমার ফোনে মিস কল আসে। ভয়েস মেল, শুধু ফিস ফিস করে, দারোয়ান। আজ আবার 15 তারিখ রাত 2:50। ঘুম আসছে না। জানালা দিয়ে দেখি বাইরে কুয়াশা। হঠাৎ দরজা ঠক ঠক। আমি দরজা খুললাম, কেউ নাই। শুধু দরজার সামনে মাটি, আর মাটির উপরে একটা পুরনো তাবিজ। ওই তাবিজটাই যেটা 1 বছর আগে বটগাছের নিচে পাইছিলাম। কিন্তু তাবিজটা ফেটে 2 টুকরো। আমার বুক ধড়ফড় করতেছে। ফোন বাজলো রাত 2:59। অচেনা নাম্বার। ধরলাম। ওপাশ থেকে ভারী গলায়, কামাল, তাবিজ ভেঙে গেছে। আমার 10 বছরের জেল শেষ। আজকে তোর পালা। ফোন কেটে গেল। বাইরে থেকে কুকুরগুলো একসাথে চিল্লালো। আমি দৌড়ে কবরস্থানে গেলাম, কারণ মোড়ল চাচা ফোন দিয়ে বলল, বাবা নতুন দারোয়ান নিখোঁজ। গিয়ে দেখি গেট খোলা, 3 তলায় ভাঙা। ভিতরে ঢুকতেই গন্ধ, পচা মাংসে, কবরের গন্ধ। টর্চ মারলাম, টিনের ঘর ফাঁকা। রেজিস্টার খাতা টেবিল খুলে দেখি নতুন নাম, রফিক দারোয়ান, 15 তারিখ। স্ট্রাস বকেয়া। হঠাৎ পিছন থেকে শব্দ, খসখস করে। বটগাছের দিকে তাকিয়ে দৌড় দিলাম। যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বটগাছের নিচে গর্তটা আবার খুলে গেছে। আমার গর্তের ভিতরে থেকে উঠে আসতেছে ওই জমিদার। কিন্তু এবার সে একা না, তার পিছে 20-25টা লাশ। সবার গায়ে কাফন, সবার চোখে আগুন। জমিদার হাসতেছে। কামাল, তুই ফিরে আসছিস, ভালো হয়েছে। আজকে নতুন আরো। ওই নতুনটা 2 জন একসাথে পাবো। আমি চারপাশে তাকালাম। নতুন দারোয়ান রফিক চাচা,
মাটি পড়ে আছে। তার বুকের উপর বসে আছে একটা ছোট বাচ্চার লাশ, গলায় দাড়ি। জমিদারের লাশগুলো আগুনের মতো জ্বলে উঠল। বিকট চিৎকার, আল্লাহর নাম, এই নাম নিস না। তারা সবাই মাটিতে মিশে গেল, শুধু বটগাছের ছায়া হয়ে গেল। আজান হলো, আল্লাহু আকবার। আকাশ ফর্সা হয়ে গেল। সকালবেলা পুলিশ এসে কিছুই পাইল না, শুধু ছাই আর একটা ভাঙা তাবিজ। আমি আর রফিক চাচা বেঁচে গেছি। 1 মাস পর, আজকে আবার 15 তারিখ, রাত 3টা। আমার ফোনে আর মিস কল আসে না। কবরস্থানটা এখন সরকারি, বটগাছ কেটে মসজিদ বানানো হয়েছে। কিন্তু আজকে রাতে ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখলাম, একটা ছোট বাচ্চা মেয়ে, গলায় দাড়ি। সে বলতেছে, দারোয়ান কাকা আমাকে বাঁচান, এই বক্স 13 টাটকা। ঘুম ভেঙে গেল, কপালে ঘাম। তার মানে কি জমিদার শেষ, কিন্তু নদী এখনো মুক্তি পায় নাই? জমিদারকে শেষ করার 1 মাস পর আমি ভাবছিলাম সব শেষ, কিন্তু রাত 2টা 13 মিনিট ঘুম ভেঙে গেল। স্বপ্নে দেখলাম সেই ছোট মেয়েটা, গলায় দাড়ি, সাদা ফগ। সে কাঁদতেছে আর বলতেছে, দারোয়ান কাকা এই বক্স 13-তে খুব অন্ধকার, আমাকে বাঁচান। আমি চিৎকার দিয়ে উঠলাম, কপালে ঘাম, ফোন হাতে নিলাম, একটা মিস কল। ভয়েসে সেই মেয়েরই কণ্ঠে, শুধু একটা বাচ্চার মেয়ে কান্না করছে। আর মনে পড়লো, বক্স 13, এটা তো লাশঘরের কাহিনী। নদীর লাশ এখানে আসলো কিভাবে? আর থাকতে পারলাম না। বাইক নিয়ে সোজা রাজশাহী মেডিকেলের লাশঘরে গেলাম। 10 বছরের আগে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ভূতের বাড়ি। গেটের তালা, কিন্তু তালা ভাঙা। ভিতরে ঢুকতেই ঠান্ডা বরফের মতন। টর্চ মারলাম, 20টা ফ্রিজের বক্স, ধুলা পড়ে আছে। সবার উপরে লেখা বক্স 13, লাশ কালি দিয়ে। আর নিচে লেখা, খুলবে না। আমি সাহস করে বক্স 13-এ হাতল ধরলাম, খুলে গেল। ভিতরে কোনো লাশ নেই, শুধু একটা লাশ, ভাঙা ছুরি, আর দেওয়ালে আশ্রয় লেখা, আমাকে এখানে বন্দি করে রাখছে 10 বছর পর। বাবা ক্ষমা করে দাও নদী। ঠিক তখনই পেছন থেকে বাচ্চার গলায়, দারোয়ান কাকা। ঘুরে তাকালাম, নদী, সেই 7-8 বছরের মেয়ে, কিন্তু ওর গলায় কাটা, রক্ত পড়তেছে। ও পিছনে দাঁড়ানো ওর বাবা সজীব, চোখ লাল, হাতে দা। সজীব দাঁত কেলিয়ে বলল, তুই আবার আসছিস কামাল? আমার মেয়েকে মুক্তি দিবি? ওর দানের বদলে তোর দান লাগবে, ডিল? নদী কাঁদতে কাঁদতে বলল, কাকা আমার বাবা তো আমাকে মারে নাই, জমিদার মেসেরে 10 বছর আগে আমাকে বলে দিয়েছিল। তারপর আমার বাবাকে দোষ দিয়ে জেলে দেয়। বাবা জেল পাগল হয়ে যায়। জমিদার আমার লাশ এই বক্স 13-তে তাবিজ দিয়ে বন্দি করে রাখছে, তাতে প্রতি 15 দিন একটা দারোয়ান দান খেয়ে ও বেঁচে থাকে। আমার মাথা ঘুরতেছে। তার মানে জমিদার মরে নাই, ও নদীকে দিয়ে খেলা করতেছে। সজীব চিৎকার করলো, হ্যাঁ, ওই জমিদার রুহে এখন এই লাশ ঘরে আছে। ওই তাবিজের টুকরা 2টা জোড়া লাগলেই ও আবার ফিরে আসবে। ফলারে তাকালাম, সত্যি 2 টুকরা তাবিজ নড়তেছে, আস্তে আস্তে কাছে আসতেছে। নদী আমার হাত ধরলো, ওর হাত বরফের মতো ঠান্ডা। কাকা তাবিজটা ভেঙে ফেলেন, নাহলে ও ফিরে আসবে আর আমিও মুক্তি পাবো না। তাবিজ 2টা জোড়া লেগে গেল, ঘর কেঁপে উঠল, দেওয়াল ফেটে গেল, আর ধোয়ার ভিতর থেকে বের হলো ওই জমিদার। কিন্তু এবার ওর শরীর অর্ধেক পোড়া, চোখ দিয়ে আগুন।
দশ বছর পর আমি মুক্ত। আজকে এই লাশ ঘরে সবাইকে মারবো। সে প্রথম নদী দিয়ে দা উঁচু করলো। আমি দৌড়ে গিয়ে নদীকে সরালাম। দা আমার কাঁধে লাগলো। রক্ত প্রচুর। নদী চিৎকার দিয়ে বলল, কাকা না। ঠিক তখনই সজীব পিছন থেকে এসে কোরআন শরীফ জমিদারের মুখে ধরল। জমিদার গলে গলে পানি হয়ে গেল। শুধু চিৎকার, আমাকে জ্বালাস না। তাবিজটাও গলে পানি হয়ে গেল। নদী আমার সামনে হাসলো। গলা কাটা দাগ নাই। কাকা ধন্যবাদ, আজকে আমি মুক্ত। আর ওই বাবা সজীব ধোয়া হয়ে গেল। আজান হলো। আল্লাহু আকবার। 6 মাস পর আমার কাঁধের দাগ এখনো আছে। লাশঘরটা ভেঙে ফেলা হয়েছে। ওখানে একটা পাত। আজকে 15 তারিখ, রাত 3টা। আমার ফোনে আর কোনো কল আসে না। শুধু সকালে একটা চিঠি পাইছি। খামের ভিতরে একটা লাল চুড়ি আর চিরকুটে লেখা, ধন্যবাদ দারোয়ান কাকা, আমি এখন ভালো আছি। নদী। জমিদার শেষ, নদী মুক্ত। কিন্তু আজকে রাত আবার স্বপ্ন দেখলাম। একটা নতুন কবরস্থান আর গেটে লেখা, নতুন দারোয়ান লাগবে।